আসসালামু আলাইকুম। বিসিএস সেলবারের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে 47তম বিসিএস প্রিলিমিনারির ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার সাজেশন। আজকের এই সাজেশনটি যারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তারা একই সাথে ভূগোল, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং বিজ্ঞানের আধুনিক বিজ্ঞান অংশ, এই 3 থেকে 4টা সাবজেক্টের অংশ আপনারা ওই টপিক, ভূগোল রিলেটেড টপিকগুলো যখন আসবে তখন এখান থেকে আপনারা ভালো করতে পারবেন এবং আনসার করতে পারবেন। মূলত ঘুরে ফিরে এই অংশগুলোই ওখানেও আসে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে একটু আগে মাত্র বললাম যে আমাদের কিন্তু একটা জিনিস আপনি একটু মনে রাখবেন, এই যে ভূগোলটা আছে না, এটা কিন্তু কয়েকটা সাবজেক্টের সমষ্টি। প্রথমত আমি যদি বলি, দেখেন এই ভূগোল, হ্যাঁ ভূগোল, এটার সাথে আর কি আছে, আমাদের হলো বাংলাদেশ পার্ট, বিডি অংশ আছে। দেখবেন বিডি অংশের কিছু কিছু অংশ, এই যে দেখেন বাংলাদেশের পরিবেশ, তারপরে আপনার হলো এই যে বাংলাদেশের অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, তারপরে যে দুর্যোগ, এগুলো কিন্তু আমাদের এই যে দেখেন কৃষি শিল্প, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ পার্টেও আছে। তারপরে আবার এখান থেকে কিছু অংশ আবার ইন্টারন্যাশনাল অংশে আছে। ঠিক আছে, কি কি ইন্টারন্যাশনাল অংশ আছে আপনি যদি একটু দেখেন, এই দেখেন আঞ্চলিক বৈশ্বিক প্রভাব, এই যে দেখেন আবহাওয়া, দেখেন বৈশ্বিক পরিবেশ, এটা কিন্তু ইন্টারন্যাশনালের একটি টপিক। তারপরে দেখেন আবার হলো ভূরাজনৈতিক গুরুত্ব, ভূরাজনৈতিক গুরুত্বের ক্ষেত্রে কিন্তু বৈশ্বিক অনেক অংশ চলে আসে। আবার প্রাকৃতিক সম্পদ ও চ্যালেঞ্জ, এটাও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের প্রাকৃতিক সম্পদের অংশ এখানে আছে। এবার দেখেন আমরা যদি বলি সায়েন্সের, হ্যাঁ সায়েন্সের দেখেন 3টা পার্টের মাঝে একটা পার্ট হলো আধুনিক বিজ্ঞান। ঠিক আছে, এই আধুনিক বিজ্ঞানের আপনার হলো কিছু কিছু টপিক আছে। ওকে, আধুনিক বিজ্ঞানের কিছু টপিক আছে যেগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখবেন আধুনিক বিজ্ঞান অংশেও এই যে আপনার হলো দুর্যোগ থেকে কোয়েশ্চেন আসতেছে, এটা একটু খেয়াল করবেন। তারপরে হলো আপনার অঞ্চল ভিত্তিক ভূগোল, দেখেন আপনার হলো এই দেখেন দুর্যোগ থেকে কোয়েশ্চেন আসতেছে। তারপরে আপনার হলো অন্যান্য যে অংশগুলো আছে, ঠিক আছে, বাংলাদেশের অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, এই অংশে কিছু কিছু অংশ থেকে দেখবেন সায়েন্সেও কোয়েশ্চেন আসতেছে। তাহলে আমি বলবো যে ভূগোল শুধু ভূগোল না, এটা শুধু 10 মার্কের না, এটা শুধু 10 মার্কের না, ভূগোল থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো আপনার 20 মার্কের চেয়ে অধিক কোয়েশ্চেন আসে এই সিলেবাসটি থেকে। সো আপনি যদি একটু কেয়ারফুল হন, এই অংশটা আপনি একটু ভালো করে পড়েন, তাহলে আপনার 3-4টা সাবজেক্টের কিছু কিছু অংশ আপনি আনসার করতে পারবেন। তাহলে আমরা প্রথমেই দেখবো যে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের যে সিলেবাসটা, দেখেন এখানে মোট 5টি অধ্যায়। একটি অধ্যায় আছে কি বাংলাদেশের অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশিক, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব, এখান থেকে আসছে 2 মানবন্টন। তারপরে দেখেন অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব, এখান থেকে 2 বাংলাদেশের পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও প্রধান চ্যালেঞ্জ, এখান থেকে 2 তারপরে বাংলাদেশের বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, যে বৈশ্বিক পরিবেশের পরিবর্তন, এখান থেকে আসবে হলো 2 তারপরে দেখেন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকে 2 কিন্তু ওনারা দিছে কিন্তু 2 2 2 কিন্তু আসলে কিছু টপিক থেকে কোয়েশ্চেন একদম কম হয়, আবার কিছু টপিক থেকে কোয়েশ্চেন অনেক বেশি হয়। তার মাঝে হলো এই দেখেন প্রাকৃতিক দুর্যোগের যে চ্যাপ্টারটা আছে, এবং এই যে দেখেন এই 2টা টপিক অংশ থেকে আপনি 6টা থেকে 7টা কোয়েশ্চেন এখান থেকেই চলে আসে। তাহলে আমরা এবার আলোচনা না বাড়িয়ে আমরা এবার মূল টপিকে চলে যাই। দেখেন প্রথম যে অধ্যায়টা আমরা দেখছিলাম যে বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক অর্থ, সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব, এখান থেকে মোট কোয়েশ্চেন আসছে হলো 22টা। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখান থেকে তো মোট 10টা বিসিএস, 35 থেকে 46তম মানে স্পেশাল ব্যতীত অন্য 10টি বিসিএস মোট প্রশ্ন আসছে হলো 100টি। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে স্যার মোট প্রশ্ন আসছে 100টি, তাহলে আপনি তো এখানে মোট প্রশ্ন দেখাচ্ছেন 100-র চেয়ে বেশি। তাইলে আমি এটা বলার জন্য প্রথমে বলে নিছি যে আসলে ভূগোলটা শুধু ভূগোলের অংশ না, এটা বাংলাদেশের অংশ, আন্তর্জাতিকের অংশ, আধুনিক বিজ্ঞানের অংশ। ঠিক আছে, সো ভূগোলের অংশ। সো এটা যেহেতু এত অংশ, তাহলে আমাকে কি করতে হবে, এটার প্রশ্নগুলো বেশি থাকবে, কারণ এখান থেকে যদি কোয়েশ্চেন আসে সেটা বাংলাদেশে আসতে পারে, আন্তর্জাতিকে আসতে পারে। এটা হলো একটা ইন্টারেস্টিং পার্ট। দেখেন এখান থেকে 45 বিসিএস ব্যতীত অধ্যায় থেকে প্রায় প্রতি বিসিএস কোয়েশ্চেন আসছে। এখান থেকে 41-এ টোটাল এই টপিক থেকে শুধু ভূগোল এবং অন্যান্য অংশ মিলে মোট 6টি কোয়েশ্চেন আসছে। ওকে, তাহলে আমরা দেখেন এখান থেকে আমরা আসলে কি কি দেখবো। দেখেন এখান থেকে বেশ কয়েকটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক আমি আলাদা ভাগ করছি। এরা কি কি দেখেন, প্রথমে মানচিত্র ও মেঘ, এখান থেকে 2বার, মানচিত্র থেকে একবার কোয়েশ্চেন আসছে, ঠিক আছে 40-এ, আর মেঘ থেকে কোয়েশ্চেন আসছে 41-এ। তো এখানে আমরা আসলে কি দেখবো, দেখেন এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, আসতেও পারে নাও আসতে পারে, তবে না আসার সম্ভাবনা অনেক বেশি। দেখেন মানচিত্রের স্কেল সম্পর্কে একটু ধারণা নেবে। দেখুন বইয়ের প্রথমে আছে এটা, তারপরে মেঘের
প্রকারভেদটা, ঠিক আছে। মেঘের 3 শ্রেণীতে মেঘকে ভাগ করছে, এটা বিজ্ঞানেও আছে, আবার হলো ভূগোলেও দেয়া আছে। তাহলে 3 শ্রেণীতে ভাগ করছে, 3টা শ্রেণীর যে মেঘগুলা কোন কোন মেঘগুলা কোন শ্রেণীর, ওইটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তারপর দেখেন মহাবিশ্ব থেকে, ঠিক আছে, মহাবিশ্ব থেকে কোয়েশ্চেন, এটা বিজ্ঞানের অংশ, আবার ভূগোলের অংশ। তারপর দেখেন 35, 36, 38, 41, 41, দেখেন এখান থেকে অনেকগুলা কোয়েশ্চেন আসছে। তাহলে মহাবিশ্বের অংশটা গুরুত্বপূর্ণ, কিন্তু মহাবিশ্ব কিন্তু অনেক বড় চ্যাপ্টার, সেখান থেকে সবগুলা পড়তে হবে না। কি কি পড়তে হবে দেখেন, সূর্য সম্পর্কিত পড়বেন, আলোক বর্ষ কি, মহাকর্ষ অভিযান যে কোন কোন নভোযান গুলো ওখানে গেছে, ঠিক আছে, কোনগুলো ফেরত আসছে, কোন নভোযান কে পাঠাইছে, কোন দেশ পাঠাইছে, কোন দেশ আগে পাঠাইছে, ঠিক আছে, চাঁদে কোন কোন দেশকে, ইত্যাদি সম্পর্কে আপনারা একটু জানবেন। তারপর দেখেন পৃথিবী, গ্রহগুলোর মাঝে শুক্র, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, এটা একটু ভালো করে দেখবেন। তারপর দেখেন পৃথিবীর গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা, এটা মূলত মোটামুটি গুরুত্বপূর্ণ। দেখেন 46 এখান থেকে 2টা কোয়েশ্চেন আসছে। তাহলে এখান থেকে আমরা স্পেশালি হলো এই রেখাগুলো কি, কোনটা কি, এটা আমরা একটু ম্যাপ দেখে দেখে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখেন বিষুব, মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, যেটা বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে 23.5 ডিগ্রি, ঠিক আছে, অক্ষরেখা। দেখেন মূল মধ্যরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা এবং আইসো হাইট, ঠিক আছে, এটা আমরা একটু দেখব। হ্যাঁ, আইসোহাইটটা হলো আপনার হলো যে বৃষ্টি, মানে একই যে রেখা বরাবর আপনার হলো বৃষ্টির যে রেখাটা। তারপর দেখেন বাংলাদেশের ভৌগোলিক তথ্য, হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমরা আসলে কি দেখবো, দেখেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা একটু জানবো। সীমান্তবর্তী দেশ যে 2টা দেশ আছে, ভারতের সাথে সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে, ভারতের যে 4টি বাঁধ, এই যে আমরা জানি যে ডম্বুর বাঁধের কারণে কিন্তু, ঠিক আছে, আমাদের যে হয়েছে, বন্যা হয়েছিল ফেনী অঞ্চলে, এবং ওই অঞ্চলটা প্রায় ডুবে গেছিল। তো ওইটা একটু, এই 4টা বাঁধ থেকে একটা বাঁধ থেকে কোয়েশ্চেন এবার চলে আসতে পারে, এটা আমরা একটু পড়বো। তারপর ওই বাঁধগুলোর তীরবর্তী অঞ্চলে, ঠিক আছে, যে তিস্তা বাঁধ আছে, হ্যাঁ, তিস্তা বাঁধ করার যে পরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা, এটা আমরা একটু পড়বো। তারপরে ওই বাঁধগুলোর তীরবর্তী পার্শ্ববর্তী এলাকায় যে নতুন বাঁধ করার যে অন্যান্য যে পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে, ওগুলো সম্পর্কে আমরা একটু আপডেট থাকবো সাম্প্রতিক থেকে। দেখেন তারপর দেখেন বিখ্যাত যে বন্দর, এটা গুরুত্বপূর্ণ না, আসতে আসতে এখন আসছে, যেখানে 46 একটা কোয়েশ্চেন চলে আসছে, এবার তেমন গুরুত্বপূর্ণ না। বাংলাদেশের স্থল ও নদী বন্দরগুলো, ঠিক আছে, একটু দেখে নিন চোখ বুলায়। যদি মানে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে না, যে কোন বন্দরটা নিয়ে একটু আলোচনা হচ্ছে সাম্প্রতিক, এটা একটু দেখে নেবেন। তারপরে আমরা পরের অংশে যাই। দেখেন অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ সম্পদের বন্টন ও গুরুত্ব, এখান থেকে 22টি কোয়েশ্চেন আসছে। দেখেন এখান থেকে প্রতি বিসিএস কোয়েশ্চেন আসছে, একবার আসছে 5টা, সর্বনিম্ন আসছে 1টা, ঠিক আছে। এটা যদি একটু গুরুত্ব দিয়ে পড়েন, তাহলে এখানে অনেকগুলো কোয়েশ্চেন আপনার কমন পড়তে পারে। তাহলে এখান থেকে আমরা কি দেখবো, দেখেন ভূপ্রাকৃতিক অঞ্চল, ঠিক আছে, ভূপ্রাকৃতিক অঞ্চল, দেখেন এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন আসে। তাই এটা ভূপ্রাকৃতিক অঞ্চল, এটা কিন্তু রিটেনে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখেন, রিটেনে এখান থেকে নিয়মিত কোয়েশ্চেন হয়। 3টে অঞ্চলে ভাগ করছে, ঠিক আছে, টারশিয়ারি, প্লাইস্টোসিন এবং সমতল, 3টে অঞ্চলে ভাগ করছে, 3টার আবার শ্রেণী বিভাগ আছে। তো এগুলো একটু দেখে নেবেন খুব ভালোভাবে, রিটেনে কাজে দিবে। নদ নদী 37 এবং 45 আসছে। এর মাঝে যে এই নদ নদীগুলো একটু আপনারা দেখবেন, নদ নদী কোনটা, উপনদী কোনটা, শাখা নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে, কোথায় গিয়ে মিলিত হয়েছে, ইত্যাদি একটু দেখবেন। তারপরে নদীর উপর যে বাঁধ, একটু নদী গবেষণা প্রতিষ্ঠান, বাঁধের কথা তো একটু আগে বললামই, ভারত যে 4টা বাঁধ দিছে ওইটা সম্পর্কে একটু জানবেন। তারপরে বিল, হাওর, বাউর, চর, পাহাড়, জলপ্রপাত ইত্যাদি সম্পর্কে একটু দেখবেন। দেখেন এখান থেকে নিয়মিত প্রায় সময় কোয়েশ্চেন চলে আসে। দেখেন বিল কি, দেখবেন ববদহ, চলন বিল, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, হাইল হাওর, গারো পাহাড়, সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ বাংলাদেশের, তারপরে যে প্রান্তিক হ্রদ, বগা লেক, সুবলং, তারপরে মাধবকুণ্ড, নাফাকুম, হামহাম ঝর্ণা, হালদা ভেঙ্গি, সাঙ্গুবেলি ইত্যাদি একটু ভালো করে দেখবেন, মানে এটার সাথে পর্যটন এলাকাগুলো জড়িত। তারপরে দেখেন, তারপর হলো দ্বীপ, হ্যাঁ, দ্বীপের মাঝে দেখেন, দ্বীপ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি কোয়েশ্চেন আসেই, তাহলে আসবে সেন্ট মার্টিন থেকে, অন্য কিছু থেকে না, সেন্ট মার্টিন থেকে। তারপরে দেখেন খনিজ সম্পদ, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা রিটেনেও আছে। দেখেন গ্যাস, কয়লা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মাঝে, বাংলাদেশের 2টা খনিজ সম্পদ, এখান থেকে একটা কোয়েশ্চেন প্রতি বিসিএস 2টা থেকে একটা পাবেনি, 1 থেকে 2টা কনফার্ম। তারপর দেখেন পর্যটন শিল্প, কোথায় কোথায় আমাদের যে পর্যটনের যে নতুন স্পেস গুলো আছে, কোথায় হচ্ছে, এগুলো সম্পর্কে একটু জানবেন। আলোটিলা পাহাড়, নীলগিরি, চিম্বুক, সাজেক ইত্যাদি সম্পর্কে আমরা একটু ধারণা নেব। তারপর অংশ দেখেন বাংলাদেশের পরিবেশ। দেখেন পরিবেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একই সাথে প্রিলি প্লাস রিটেন এর জন্য গুরুত্বপূর্ণ, আমাদেরকে এটা ভালোভাবে পড়তে হবে। দেখেন এখান থেকে প্রায় নিয়মিত কোয়েশ্চেন হয়, তবে 46 কোয়েশ্চেন আসেনি, 40 সরাসরি কোনো কোয়েশ্চেন এখান থেকে আসেনি। তাহলে এখান থেকে আমরা কি কি দেখবো, দেখেন আমরা এখান থেকে মূলত দেখবো, দেখেন বায়ুমণ্ডলের উপাদান স্তর, এখান থেকে প্রায় কোয়েশ্চেন আসে। বায়ুমণ্ডলের উপাদান স্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সর্বশেষ 46 কোয়েশ্চেন আসছে। এখান থেকে কি দেখবো, বায়ুমণ্ডলের 5টি স্তর আছে, 5টি স্তরের মাঝে আয়ন মণ্ডল এবং ট্রপোমণ্ডল থেকে নিয়মিত কোয়েশ্চেন আসে, এই 2টা দেখলেই হবে, ঠিক আছে, বাকি 2-3টা থেকে তেমন কোয়েশ্চেন কখনো আসেনি। তারপর দেখেন বায়ুমণ্ডলের উপাদান, ঠিক আছে, কোন উপাদানটা সবচেয়ে বেশি, আমরা জানি বায়ুতে সবচেয়ে বেশি উপাদান আছে কার, নাইট্রোজেনের,
ঠিক আছে। আবার অক্সিজেনের কতটুকু আছে, কার্বন ডাই অক্সাইডের কতটুকু আছে, জলীয় বাষ্প কতটুকু আছে, এটা একটু আমরা জানবো। তারপর দেখেন শিলা, ঠিক আছে, শিলার মাঝে দেখেন 40 আসছে। শিলার মাঝে কোনগুলো দেখবো আমরা, আগ্নেয় শিলা কোনগুলো, পাললিক শিলা কোনগুলো এবং রূপান্তরিত শিলা কোনগুলো, একটু লিখে নিব অল্প কয়েকটা, দেখলে দেখবেন একটা কোয়েশ্চেন আপনার কমন পড়ে যেতে পারে। তারপর দেখেন মরু বা উপত্যকা, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তার মধ্যে দেখবো আমরা সাহারা মরুভূমি, থর মরুভূমি, গুবি, দক্ষিণ মরুভূমি, তিব্বত, ঠিক আছে, তিব্বত মরুভূমি, তারপরে গুবি, তারপরে থর, সাহারা গুরুত্বপূর্ণ। তারপর দেখেন সাগর মহাসাগর সমুদ্র সংক্রান্ত আইন, জোয়ার ভাটা ইত্যাদি থেকে দেখেন এ পর্যন্ত 4টা কোয়েশ্চেন আসছে। তো আমরা এখান থেকে কি দেখবো, দেখেন প্রশান্ত মহাসাগর সম্পর্কে একটু কনসেপ্ট নেব, আটলান্টিক মহাসাগর সম্পর্কে, ভারত মহাসাগর সম্পর্কে, এবং এগুলোর বিখ্যাত যে দ্বীপগুলো আছে, গভীরতম যে স্থানগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব। তারপর দেখেন জোয়ার ভাটার বেসিক তথ্য আমরা একটু জানবো। সমুদ্র আইন 1982, এটা কিন্তু রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, রিটেন এবং আন্তর্জাতিক পার্টি এটা গুরুত্বপূর্ণ। তারপর দেখেন সমুদ্র বিজয়, যে আমরা যে সমুদ্র অংশটা পাইছি এটার সাথে আপনারা যোগ হবে কি ব্লু ইকোনমি, একটু মনে রাখবেন ব্লু ইকোনমি রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন আসে। তারপর দেখবেন দ্বীপ, স্থলবেষ্টিত রাষ্ট্র এবং জলরাশির বিস্তরণ, এখান থেকে 2টা কোয়েশ্চেন আসছে 37-38-এ। দেখেন বিশ্বের মোট জলরাশির পরিমাপ, ঠিক আছে, কতটুকু জলরাশি কোথায় আছে, কতটুকু জলীয় বাষ্পে আছে, কতটুকু মাটির নিচে আছে, কতটুকু আপনার বরফ হিসাবে আছে, কতটুকু নদীতে, কতটুকু সাগরে ইত্যাদি আমরা একটু জানবো, এটার ইয়াটা পার্সেন্টেজটা, ঠিক আছে। তারপরে স্থলবেষ্টিত যে দেশগুলো আছে এটা থেকে কোয়েশ্চেন মাঝে মাঝে আসে। তারপর দেখেন জলজ পরিবেশ সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসছে। দেখেন কি কি দেখবো, দেখেন বঙ্গোপসাগর থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, কি কি, বেঙ্গল ফেন্স, ওয়াস অফ নো গ্রাউন্ড, এগুলা এখান থেকে 3টা কোয়েশ্চেন আসছে 2টা থেকে মোট। তারপর দেখেন ভি এবং ইউ আকৃতির উপত্যকা আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করব, পলল পাখা সম্পর্কে আমরা একটু জানবো। তারপরে দেখেন বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, এখান থেকে মোট কোয়েশ্চেন আসছে হলো 19টি। বৈশ্বিক পরিবেশের যে পরিবর্তন হচ্ছে এটা রিটেনে এবং প্রিলিতে 2টাতেই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে 43 এবং 35-এ তেমন আসেনি, কিন্তু অন্যান্য বিসিএস এখান থেকে রেগুলার কোয়েশ্চেন আসছে। তাহলে আমরা এখান থেকে কি দেখবো, দেখেন জলবায়ুর উপাদান এবং নিয়ামক, খুবই শর্ট, হ্যাঁ, উপাদান এবং নিয়ামকের নামগুলো আমরা একটু দেখে নিব, কয়েকবার চোখ বারবার কয়েকবার পড়বো, দেখবেন যে আমার মুখস্থ হয়েছে। এবং এগুলো একটা নোট করে নেবেন, নোট করলে এটা পরীক্ষার আগে, এক্সামের আগের দিন এটা পড়তে পারবেন, তখন দেখবেন যে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। তারপর দেখেন বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এখান থেকে 36 এবং 38-এ কোয়েশ্চেন আসছে। দেখেন এখান থেকে আমরা কি দেখবো, বিভিন্ন যে রিপোর্ট গুলো আছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত, এটা কিন্তু রিটেনে আসে। তারপরে ক্লাইমেট রিফিউজি, হ্যাঁ, গ্রিন ক্লাইমেট ফান্ড, এটা গুরুত্বপূর্ণ, কারণ এবার আপনার COP29, ঠিক আছে, দেখেন COP29-এ কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির ফলে কি কি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, এটা আমরা জানতে হবে। জলবায়ু পরিবর্তন তার মোকাবেলার জন্য কি কি করতে হবে, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ। বলছিলাম যে জলবায়ুর অংশ খুবই গুরুত্বপূর্ণ। দেখেন গ্রিন হাউস গ্যাস COP19, এখান থেকে একটা পাবেন, এখান থেকে একটা লিখে রাখেন, এই কোয়েশ্চেনটা আসবে। তারপরে প্যারিস জলবায়ু চুক্তি, গ্রিন ক্লাইমেট ফান্ড, এখান থেকে 1 থেকে 2টা কোয়েশ্চেন আপনি পাবেন এই অংশটা থেকে ওকে। তারপর দেখেন বনাঞ্চল 38-40-এ আসছে, রেইন ফরেস্ট বন কোনগুলা, ম্যানগ্রোভ কোনগুলা, আমাদের যে ম্যানগ্রোভ বন এটা গুরুত্বপূর্ণ, সাহেল, সাভানা, প্রেরি, আমেরিকার যে অগ্নুৎপাতটা হয়েছে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তারপরে বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন স্থান সমূহ গুরুত্বপূর্ণ, এখান থেকে 36, 37, 41-এ আসছে। পৃথিবীর উষ্ণতম, শীতলতম, উচ্চতম বৃষ্টির স্থান সমূহ কম গুরুত্বপূর্ণ আর কি, এগুলা একটু কম। তারপরে দেখেন প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি ব্যবস্থা, ঠিক আছে। এখান থেকে মোট কোয়েশ্চেন আসছে হলো 40টা, অনেক কোয়েশ্চেন আসে এখান থেকে। তো এখান থেকে প্রায় কখনো 6টা, 5টা, 4টা এরকম কোয়েশ্চেন আসে এখান থেকে। তো আমরা একটু ভালো করে প্রিপারেশন নেব এবং এখান থেকে দেখেন আমরা কি কি দেখবো। দেখেন আমরা জানি যে আমাদের যে বইয়ে দেখবেন আপদ ও তার প্রকারভেদ, দুর্যোগ ও তার প্রকারভেদ। দেখেন আপদ কি, কোনগুলো মানব সৃষ্ট আপদ, কোনগুলো প্রাকৃতিক আপদ, কোনগুলো রাজনৈতিক আপদ ইত্যাদি আমরা একটা ক্লাসিফিকেশন আছে আমাদের সায়েন্স ককটেল বইটাতে। আপনি যদি দেখেন এই অংশটা খুব চমৎকার ভাবে লেখা হয়েছে, ওখান থেকে যদি পড়েন আপনি আপনার ভূগোল থেকে আপনি 6 থেকে 7 আপনি কমন পেয়ে যাবেন শুধু সায়েন্সের ওই অংশটা পড়লে। ওই বইটা ওইভাবে সাজানো হয়েছে। এখান থেকে দেখেন হিউজ কত কোয়েশ্চেন, দেখেন এখান থেকে রেগুলার কোয়েশ্চেন আসে। দেখেন 46 দেখেন 46 থেকে 4টা কোয়েশ্চেন আসছে ওকে। দেখেন 45 থেকে আসছে 3টা, 44 থেকে আসছে কয়টা 3টা, 43 থেকে আসছে কয়টা 5টা কোয়েশ্চেন। দেখেন তো এবার দেখেন এখান থেকে আমরা কি দেখবো, দেখেন আপদ ও তার প্রকার, 6-7টা প্রকার আছে, প্রকারগুলো খুব ভালো করে দেখবো কোন প্রকারে কোনটা পড়ে। তারপরে দুর্যোগ ও তার প্রকার, ঠিক আছে, কোন কোন দুর্যোগগুলো আছে, যেমন আমরা বলতে পারি বাংলাদেশে কি, যেমন বজ্রপাত একটা দুর্যোগ, এটা কততম দুর্যোগ এটা আপনাকে জানতে হবে। তারপর দেখেন বন্যা সম্পর্কে আমরা জানবো, এখান থেকে কোয়েশ্চেন হয়, খরা থেকে কোয়েশ্চেন হয়, ঘূর্ণিঝড় তো খুবই কমন, 3 স্টার, সুনামি গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন হয়, নদী ভাঙ্গন থেকে কোয়েশ্চেন হয়, কালবৈশাখী থেকে কোয়েশ্চেন হয়, লবণাক্ততা থেকে কোয়েশ্চেন হয়, বজ্রপাত থেকে কোয়েশ্চেন হয়। একটা জিনিস সেটা স্কিপ হয়ে গেছে, একটু খেয়াল করবেন, যে ভূমিকম্প, এবার একটা কোয়েশ্চেন আসতে পারে, একটা কোয়েশ্চেন
এটা মনে রাখবেন, এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর দেখেন দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকে নিয়মিত কোয়েশ্চেন হয়। তাহলে এখান থেকে আমরা কি দেখবো, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনার যে একটা চক্র, এটা আমরা একটু দেখবো। ইডিএমসি স্পার্সো সম্পর্কে ধারণা নিব, দুর্যোগ ব্যবস্থাপনার চক্র, ব্লু ইকোনমি সম্পর্কে পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ, চক্র থেকে কোয়েশ্চেন আসে। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালাটা দেখবো, ভূ উপগ্রহ কেন্দ্র সেন্দাই ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা নেবো, এটা থেকে কোয়েশ্চেন একবার আসছে। তাহলে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই অংশগুলো আপনি একটু ভালো করে যদি পড়েন, এবং যেগুলো বলছি এবং যেগুলো আমি একটু দাগিয়ে দিয়েছি যেখান থেকে একটা কোয়েশ্চেন কমন পড়বে, ইনশাল্লাহ এখান থেকে কোয়েশ্চেন কমন পড়বে। আপনারা, আমি একটু ভিডিওটা ভালো করে দেখে একটু খেয়াল করুন, বারবার দেখবেন, দেখার পরে আপনারা একটু ধারণা পাবেন যে আসলে কোন কোন অংশগুলো আমি বেশি গুরুত্বপূর্ণ বলছি, কোনগুলো কম গুরুত্বপূর্ণ বলছি। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলো একটু পড়বেন। আর ওভারঅল যে আমি কিন্তু একদম শর্টকাট করে দিয়েছি, তারপরে ওই শর্টকাট থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো ওইগুলো দেখিয়ে দিছি। তাহলে আপনারা কিভাবে পড়বেন দেখেন। প্রথমে আপনারা হলো যে কোনো একটি একটি বই, হ্যাঁ, বই থেকে নিয়ে প্রথমে আপনারা দশম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো আছে ব্যাখ্যা সহ শেষ করবেন। তারপরে হলো আপনি পড়বেন আমাদের যে এই যে সাজেশনটা আপনারা হাতে নেবেন। নেওয়ার পরে আপনার হলো প্রথমে যে 3 স্টার অংশগুলো আমি দিছি, যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো 3 স্টার দিয়ে দাগাবেন। তো এই 3 স্টার অংশগুলো খুব বেশি করে পড়বেন, আর অন্য অংশগুলো আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন। আর এর মাঝে যে অংশগুলো আপনার মনে থাকবে না, এগুলো একটু শর্ট নোট করে নেবেন। ঠিক আছে, শর্ট নোট করে নেবেন। নোট করে নিলে দেখবেন যে আপনার পরীক্ষায় যাওয়ার আগে আপনি কনফিউশন ব্যাপারগুলো যদি দেখে যান, তাহলে আপনি খুব ভালো আনসার করতে পারবেন। আর এই ভূগোলটা যদি আপনি ডিটেলস যদি ভালো করে পড়েন, তাহলে এখান থেকে মোট কোয়েশ্চেন আপনি 20টা কোয়েশ্চেন পাবেন। 10 দিয়ে কিন্তু আসলে 20টা পাবেন এই টপিক থেকে, কারণ এখান থেকে শুধু ভূগোলে আসে না, বিজ্ঞানে আসে, বাংলাদেশে আসে, আন্তর্জাতিকে আসে। ঠিক আছে, তাহলে আজকের মতো